খানপুরি জলে আমার ভাড়াটার উপর কথা কে বলছিল? ফোনটাতে মেমের ফোনটা আমাকে দে। দেখে দেখেন তো ऊपर तुम में আগে কৃষ্ণ কৃষ্ণ বাইরে আয়। চব্বিশ পরগনার বিষ্ণুপুর ব্লকে স্থানীয় পঞ্চায়েত সদস্যের উপস্থিতিতে এক মহিলাকে প্রকাশ্যে মারধর করছেন এক ব্যবসায়ী, এমনটাই অভিযোগ তুলছেন শুভেন্দু অধিকারী নিজে। কি বলবেন? দেখুন, এগুলো হওয়া উচিত নয়। এক কথাই বলতে গেলে, যদি কেউ কোনো অপরাধ করে তো আমাদের দেশের নির্দিষ্ট আইন আছে তার জন্য। তো সেটা না করে যদি শাসক দলের নেতারা এই লোককে মারধর শুরু করেন বা কি হবে বিচার নিজেরা করে নেন, তাহলে একটা কি বলে যাকে বলে মাৎসনাই অবস্থার সৃষ্টি হবে। সেটা শাসক দলের নেতাদের পক্ষেও ভালো হবে না। যেমন মালদাতে দেখছেন, কলকাতাতেও দেখেছেন যে এতদিন অন্য লোকেরা খুন হচ্ছিল, এখন শাসক দলের নেতারাও খুন হচ্ছেন। তো তারা যদি এই কালচার চালু রাখেন তাহলে তারা এই কালচারের শিকার হবেন। যে আপনি যেমন বলছেন, তাহলে শাসক দলের নেতারাই মানে সেফ না এখনকার দিনে, তাহলে মানে রাজ্যবাসীর সুরক্ষা কোথায়? দেখুন, যে রাজ্যবাসীর সুরক্ষার দায়িত্ব তো রাজ্য প্রশাসনের, এবং সেই প্রশাসনের সব থেকে একটা বড় যেটা সামনের অংশ সেটা হচ্ছে পুলিশ। পুলিশ নিরপেক্ষভাবে কাজ করলে সাধারণ মানুষের সুরক্ষার অভাব হওয়ার কথা নয়। কিন্তু পুলিশ যখন নিরপেক্ষভাবে কাজ করছে না, তখন প্রথম দিকে দেখা যাচ্ছিল যে সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে, শাসক দলের নেতারা বরং বাড়তি সুবিধা ভোগ করে, আইনত যতটা তাদের পাওয়ার কথা তার থেকে তারা বেশি ভোগ করে। কিন্তু অপরাধীরা সবসময় শাসক দলে আশ্রয় নিতে চায়, সেই জন্য সব অপরাধী শাসক দলে চলে এসছে। কিন্তু তোলাবাজি কাটমানি খুব সীমিত, ফলে কে তোলা তুলবে, কে কাটমানি আদায় করবে, এটা নিয়ে এখন শাসক দলের আশ্রয় থাকা অপরাধীদের মধ্যে ঝামেলা বাঁধছে। ফলে নিজেদের এই তোলার কাটমানি আদায়ের অধিকারটা বহাল রাখার জন্য অন্য লোককে তারা খুন করছে। আচ্ছা, আর একটা বিষয়ে বলি আপনাকে, এই যে কলকাতাতে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে সব বহুতল, কিন্তু সব হেলে পড়া বহুতল বলছে বিপজ্জনক নয়, মন্তব্য ফিরহাদ হাকিমের। কি বলবেন এই বিষয়ে? দেখুন, এই ব্যাপারে কোনো মন্তব্য না করাই বোধহয় ঠিক, কারণ ফিরহাদ হাকিম নিজের কাজটা না দেখে অন্যরকম যেসব মন্তব্য করেন, যে একটা যদি কেস না হয়, ঘটনা না হয়, তাহলে পুলিশ কি করবে বা কোর্ট কি করবে, এরকম বলেন। আবার একটা সম্প্রদায় কবে সংখ্যাগরিষ্ঠ হবে সেসব কথা বলেন, যেগুলো ওনার কাজ নয়। কিন্তু ওনার যেটা কাজ, যে কর্পোরেশনের আইনগুলো যাতে না ভাঙা হয়, সেটা উনি যে দেখেন না সেটা প্রমাণিত। দেখুন, আপনি তো একটা বাড়িতে বসে আছেন, আমি এই বাড়িটা করেছি। তো এই বাড়িটা করতে হলে আমাকে যেটা করতে হয়েছে, প্রথমে এখানকার সয়েল টেস্ট করতে হয়েছে, যে এই সয়েলে কতটা বাড়ি করা যাবে, তাতে কত সিমেন্ট লাগবে তার জন্য। তারপর একজন আর্কিটেক্ট, যিনি চার্টার্ড আর্কিটেক্ট, মানে সরকার থেকে লাইসেন্স প্রাপ্ত, তাকে ধরে আমার এই বাড়িটার একটা নকশা করতে হয়েছে। তারপর একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে দিয়ে, যিনি চার্টার্ড এগেন, তাকে দিয়ে এই যে আমার যে নকশাটা করা হয়েছে সেটা দাঁড় করার জন্য ফাউন্ডেশনে কত শিক দিতে হবে, কত সিমেন্ট দিতে হবে, কিভাবে গর্ত করতে হবে, সেগুলো ঢালাইটা কি করতে হবে সেগুলো, তারপরে প্রতিটা তলা তুলতে গিয়ে যে দেওয়ালের জন্য কত শিক দিতে হবে, সিমেন্ট দিতে হবে, ছাদে কত শিক দিতে হবে, সিমেন্ট দিতে হবে, সেগুলো করে কর্পোরেশনে জমা দিয়েছি। কর্পোরেশন সেগুলো ভেরিফাই করে
অনুমোদন দিয়েছে আমাকে, এবং এই অনুমোদন দিলে আমি যাতে এই নিয়ম মেনে কাজটা করি তার জন্য সাধারণত এলভিএস বলে যে কর্পোরেশনের নথিভুক্ত কিছু আর্কিটেক্ট বা সিভিল ইঞ্জিনিয়ারেরা আছেন, সেরকম কাউকে নিযুক্ত করে এই বাড়িটা করা হয়েছে। তারপর তিনি সার্টিফিকেট দিলে যে এটা মানে প্ল্যান অনুসারে করা হয়েছে, কর্পোরেশনের লোকেরা সেটা চেক করেছে এবং প্ল্যান অনুসারে করা হয়েছে বোঝার পর আমাকে সার্টিফিকেট দিয়েছেন, আমি তখন বাড়িতে উঠতে পেরেছি। তো এই যে বহুতল বাড়ি তৈরি হচ্ছে, সেখানকার নিয়ম তো আমার যে বসত বাড়ির জন্য যে নিয়ম তার থেকে শিথিল হবে না, বেশি আঁটো হবে বলে আমার ধারণা। তাহলে সেখানে যদি সয়েল টেস্টিং করানো হয়, সেখানে যদি লাইসেন্সড আর্কিটেক্টকে দিয়ে নকশা করানো হয়, সেখানে যদি লাইসেন্স স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে দিয়ে তার কোথায় কত মাল মশলা লাগবে সেটা করা হয়, তারপরে যদি এলভিএস এর তত্ত্বাবধানে বাড়িটা করা হয় এবং তারপরে পৌরসভা যদি ঠিকমতো একটু দেখে নেওয়ার পর সিসি দেন, তাহলে বাড়ি ভেঙে কেন, পড়বে কেন, ভাঙবে কেন? এই যে এগুলো হচ্ছে সেগুলো আপনারা শুনেছেন না, স্কোয়ার ফিট, কোনো কোনো কাউন্সিলের নামই স্কোয়ার ফিট দিয়ে হয়ে গেছে। এবং এখানে টিভিতে ইন্টারভিউতে আমি একজন কাউন্সিলরকে বলতে শুনেছি যে ও তো 150 টাকা করে পার স্কোয়ার ফিট নেয়, আমি অত নেব না, আমি কম নেবো, আমাকে 50 টাকা দিলে হবে কি 60 টাকা দিলে হবে, এরকম কথা আপনার আমি তো টিভি চ্যানেলে শুনেছি। তো যিনি বাড়ি করবেন সে কাউন্সিলরকে যদি স্কোয়ার ফিট করে টাকা দিলে হয়ে যায়, তার উপরের লোকদেরকে নিশ্চয়ই তিনি স্কোয়ার ফিট করে টাকা দিচ্ছেন, পুলিশের লোকদের টাকা দিচ্ছেন, কিন্তু তিনি নকশাটা ঠিকমতো করছেন না, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ডিজাইন ঠিকমতো করছেন না, করলেও যত শিক দেওয়ার কথা, যত সিমেন্ট দেওয়ার কথা দিচ্ছেন না, ফলে বাড়ি ঢেলে পড়ছে। তো এর সম্পূর্ণ দায়িত্ব পৌরসভার যে অফিসারদের অভাবের জন্য এটা হয়েছে, ওদের জেলে পাঠানো উচিত, তাদের চাকরি করার কোনো অধিকার নেই। যে মেয়র বা মেয়র কাউন্সিলরদের দেখার কথা, তাদের এখান থেকে সরানো উচিত, তাদের পদে বসে থাকার কোনো অধিকার নাই। আচ্ছা, কুণাল ঘোষ তো আবার বলছে যে পৌরসভা দায়ী নয় এই ক্ষেত্রে। কুণাল ঘোষ তো এটা দাবি করছে যে সব বহুতলের ভেঙে পড়ছে, তার জন্য কি পৌরসভা দায়ী? কুণাল ঘোষ তো এটা বলছে। দেখুন, কুণাল ঘোষের সম্পর্কে কোনো মন্তব্য না করাই ঠিক। তিনি যখন পুলিশ তাকে ধরছিল তিনি কিরকম কান্নাকাটি করছিলেন আপনারা দেখেছেন। তারপরে যখন ধরা হয়েছিল তখন কি কথা বলছিলেন আপনারা দেখেছেন। তারপরে এখন আবার ছাড়া পেয়ে যখন ছায়ায় এসেছেন তখন কিরকম কথাবার্তা বলছেন আপনারা দেখেছেন। এই যে শিক্ষা দুর্নীতির কথা উপরের নেতারা যে জানতেন, এমনকি পার্থ চ্যাটার্জি জানতেন সেটা উনি বলেছেন, কিন্তু মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি জানতেন সেটা বলার মতো কোনো সাহস নেই। তো এইরকম লোকের কোনো মতামত নিয়ে কথা আমি না বলাই ঠিক মনে করি।